আমাদের সবার প্রিয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছেন। আমরা আনন্দিত। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খল মুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধন মুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে। এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন। এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খানিকক্ষণ আগে রবীন্দ্র সদনে একটা কবি সাহিত্যিকদের সম্মেলন ছিল। কবি সাহিত্যিকরা সেখানে আমন্ত্রিত ছিলেন, প্রেস মিডিয়াও ছিল, আমরাও ছিলাম। শুভেন্দুবাবু তসলিমা নাসরিনকে, কে এই তসলিমা নাসরিন? যিনি বাংলাদেশের লেখিকা বলে গোটা বিশ্বে বাংলা ভাষায় যারা সমাদর করেন, ভালোবাসেন, পছন্দ করেন, কবিতা পছন্দ করেন, গান পছন্দ করেন, আবৃত্তি পছন্দ করেন, সাহিত্য পছন্দ করেন, তারা তসলিমা নাসরিনকে সবাই চেনেন। চেনেন না এমন কেউ নেই, মানে কোনো বাঙালি তসলিমা নাসরিনকে চেনেন না এমন কিন্তু নেই। তিনি যেহেতু, এটা মুসলমানদের বক্তব্য আর কি, বাংলাদেশের জামাতি মৌলবাদীদের বক্তব্য এবং এপারের মানে পশ্চিমবঙ্গের মুসলমানদের যারা মৌলবাদী তাদেরও বক্তব্য যে তিনি নাকি সেই মুসলমান ধর্মকে অপমান করেছেন, অবজ্ঞা করেছেন। তার জন্য তার সাহিত্য, তার সৃষ্টি, তার কবিতার বই, তার লেখা সেটা শুধুমাত্র ব্যান করা হয়েছে তাই নয়, তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে তিনি এসেছিলেন কলকাতায়। কলকাতাতেও এমন কাণ্ড কারখানা করা হয়েছিল, এখানকার মৌলবাদীরা, এখানকার মুসলিমরা তারা কট্টর জঙ্গিপনা এমন করে দেখিয়েছিল, তার মাথার দাম ঘোষণা হয়ে গেল। এবং বাম আমলের কথা বলছি, আজ থেকে 18 বছর 19 বছর আগের কথা। তখন তসলিমা নাসরিনকে কলকাতা ছেড়ে যেতে হলো, বাম সরকারই তাকে বাধ্য করলো। এবং তারপরে যে 15 বছরের সরকারটা চলেছিল স্বৈরাচারী সরকার বলে বারবার অভিযোগ ওঠে, আমরাও সেটা দাবি করে থাকি। সেই সরকারের আমলেও তসলিমা নাসরিন তিনি কলকাতায় আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি আসার অনুমতি পাননি। শুধুমাত্র কেন পাননি আর নতুন করে বলার কিছু নেই। একটা বিশেষ সম্প্রদায় মানে মুসলিমরা তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করো, এবং তারা যদি খেপে যায়, এই কারণে তসলিমা নাসরিন আসতে পারেননি। এবং গতকালকে তিনি এসেছেন। গতকাল থেকে কলকাতায় পা রাখার পর থেকে একদম অভিনন্দন, শুভেচ্ছার জোয়ার, তাকে ঘিরে উন্মাদনার জোয়ার দেখা গেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রবীন্দ্র সদনে গিয়েছেন, তসলিমা নাসরিনের কবিতা আজ পাঠ হবে, আবৃত্তি হবে। তো সেখানে গিয়ে তিনি কি বললেন সেটা তো শুনলেন, যে শুধুমাত্র যে মুখের বদল হয়েছে তাই নয়, একটা ব্যবস্থার বদল হয়ে গেছে। এবং এখানে এই যে হুমকি ধমকি চমকি চলবে না, এইসব কিন্তু সব বন্ধ হয়ে গেছে।
তো আমরা আজকে থাম্বনেলটা তৈরি করেছি যে শুভেন্দু কি আরো বিপদে পড়লেন, শুভেন্দুর শত্রু কি আরো বাড়লো। এই থাম্বনেলটা করার কারণ আছে, কারণটা হচ্ছে যারা কট্টর মৌলবাদী, যারা জঙ্গিদের সাহায্য নেয়, যারা জঙ্গিদের থেকে টাকা নেয়, বাংলাদেশের জামাতদের থেকে টাকা নেয়, পাকিস্তানের আইএসআই থেকে টাকা নেয় এবং তারপরে এখানে বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে, যেটার প্রতিচ্ছবি কিছুটা আপনারা যন্তর মন্তরে দেখেছেন দিল্লিতে এবং কলকাতাতেও একই রকমের কাণ্ড করা, এবং বেছে বেছে বেশ কয়েকজনকে হত্যা করবে সেই লিস্টে প্রথম নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য যা যা করা দরকার, যত টাকা দরকার, যত শক্তি দরকার, সমস্ত কিছু কিন্তু করা হচ্ছে, মানে মজবুত করা হচ্ছে, সেখানে মজুত করা হচ্ছে। তো এই মজুত করা হচ্ছে এই খবরটা কি শুভেন্দু অধিকারী জানেন না? তিনি আলবাত জানেন, পুলিশ আলবাত জানে। তার কারণ কয়েকদিন আগে ওই যে হামিম মন্ডল বলে একজনকে গ্রেপ্তার করা হলো রেনেসা টাউনশিপ থেকে, বর্ধমান থেকে গ্রেপ্তার হলো, তাকে তো এসটিএফ নিয়ে এসেছিল। সেটা নিয়ে কালকে কিছুটা আভাস দিয়েছিলাম। আজকে কিন্তু এসটিএফ একদম সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য যা যা করার দরকার তাই তাই চলছিল। আইএসআই ফান্ড করেছে, পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ ফান্ড করেছে, এবং এই যে হামিম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বলে যে অ্যাপগুলো রয়েছে, আরো কিছু গোপনীয় কিছু অ্যাপ রয়েছে, সেই অ্যাপগুলোর মাধ্যমে সে যোগাযোগ রাখতো আইএসআই এর সঙ্গে, জঙ্গিদের সঙ্গে। ভাবতে পারছেন? এবং তার নামটা তো আপনারা সবাই জানেন যে কে সেই লোক, শেহজাদ ভাট্টি। সেই শেহজাদ ভাট্টির গ্যাংয়ের অন্যতম সদস্য এই হামিম। তো হামিমকে ডেকে জেরা করার পরে তার যে বান্ধবী, তার নাম হচ্ছে অর্পিতা সরকার। এখন বুঝি না যে এরা কি করে একটা হিন্দু মেয়ে হয়ে জঙ্গি কি করে হয়, মানে এটাই কি লাভ জিহাদ, এই ধরনের কি ব্রেন ওয়াশ করা হয়? এটা নতুন করে ভাবার সময় এসছে। মানে এ রাজ্যে তো ঘটতো কোনো রকমের প্রলোভন দিয়ে, রূপের, অর্থের, বিভিন্ন রকমের সব প্রলোভন দিয়ে কম বয়সী মেয়েদেরকে ফাঁসাও। তো এই অর্পিতাকেও তার দলে সে টানতে সক্ষম হয়েছিল, এবং অর্পিতাও একইভাবে অপরাধী। অর্পিতাও কিন্তু জঙ্গি। সেই অর্পিতার ছবি বিভিন্ন রকমের হোয়াটসঅ্যাপ থেকে বা বিভিন্ন রকমের অ্যাপ থেকে, তার যে কথোপকথন সেগুলো থেকে যেটা জানতে পারছে পুলিশ বা গোয়েন্দা পুলিশ, সেটা হচ্ছে প্রভূত অর্থ আসতো জঙ্গিদের কাছ থেকে, এবং আরো তদন্ত চলছে। তবে এটা একদম প্রকাশ্যেই এসটিএফ জানিয়ে দিয়েছে যে শুভেন্দু অধিকারী সহ আরো কয়েকজনকে হত্যা করার পরিকল্পনা তারা করছিল, তাদের গতিবিধি নিয়ে নজর রাখছিল, এবং তারা যন্তর মন্তরেও একটা বড় নাশকতা করার ছক করেছিল, এবং অবশ্যই কলকাতাতেও ভয়ঙ্কর বড় একটা কিছু করার চক্রান্ত চলছিল, সেটা ফাঁস হয়ে গেছে। এবং এদেরকে জেরা করে আরো কয়েকজনকে, এদের যারা স্লিপার সেল বলা হয়, যারা হ্যান্ডলারদের সঙ্গে, পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখতো, তো সেই স্লিপার সেলের পুরো সেলটাকে ধরার ব্যাপারে এখন পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে পুলিশ। এই কারণে খুব বেশি যে তদন্তের যে অগ্রগতি নিয়ে এটা কিন্তু জানায়নি, পুলিশ জানায়নি। তবে দেখুন, এই যে আমরা বললাম যে শুভেন্দুর শত্রু কি বাড়লো, এই কারণেই বললাম যে তসলিমা নাসরিনকে নিয়ে এসে সংবর্ধনা দেওয়া মানে এই যে কট্টর মৌলবাদী জঙ্গি যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা স্লোগান দেয়, যারা নরেন্দ্র মোদীর বাবাকে, নরেন্দ্র মোদীর মাকে অত্যন্ত নোংরা কদর্য ভাষায়, ছাপার অযোগ্য ভাষায়, মুখে আনা যাবে না এমন ভাষায় যারা গালাগালি করে, তাদের তো রাগ হবে শুভেন্দু অধিকারীর উপরে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সকালেই একটা ভিডিও বিবৃতিতে বলেছেন যে যারা এই গালাগালি করছিল কম বয়সী, তাদেরকে ক্ষমা করে দিলাম। কত বড় মহানুভব হলে এটা করতে পারে সেটা নিয়ে আলাদা এপিসোড হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন যে যারা করেছে কম বয়সী ছেলেমেয়েরা আমার মাকেও ছাড়েনি, আমাকেও ছাড়েনি, কিন্তু তাদের এই বয়সের কথা ভেবে তাদেরকে একবার শুধরানোর সুযোগ দিলাম। বিজেপির তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি, মানে সেসব কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় সম্ভবত কেউ শুনেছেন, মানে শোনা যাবে না, এত নোংরা সমস্ত শব্দ। তো তাদের কাছে শুভেন্দু অধিকারী শত্রু হয়ে গেল, হলো কিনা? তারপরে এই যে পাকিস্তানি জঙ্গিদেরকে ধরা শুরু হয়ে গেল, এর ফলে কি আরো যে স্লিপার সেলে যারা লুকিয়ে রয়েছে বিভিন্ন আবাসনে, বিভিন্ন জায়গায় ঘর ভাড়া করে, নাম ভাড়িয়ে, সুন্দর সুদর্শন চেহারা, জিম করছে, ব্রেন ওয়াশড, এই জঙ্গিদের কাছে শুভেন্দু অধিকারী শত্রু হয়ে গেল। এছাড়া আরো অনেক কারণে শত্রু হয়ে গেল। দেখুন, শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন মাসখানেক আগে সম্ভবত যে মিড ডে মিলে যে ছেলেমেয়েরা যারা খাওয়া দাওয়া করে, সেখানে ইসকনকে দায়িত্ব দেওয়া হবে। ইসকনকে দায়িত্ব দেওয়া হবে শুধুমাত্র মুখের কথা নয়, আজকে তিনি সেটা উদ্বোধনও করে দিলেন। এবং সেটা কি সিস্টেমে কি হবে, অত্যন্ত পরিচ্ছন্নভাবে, অত্যন্ত পুষ্টিকরভাবে সেখানে ছানা থাকবে অথবা পনির থাকবে, সেখানে ফল থাকবে, সেখানে পোলাও থাকবে অথবা খিচুড়ি থাকবে অথবা ভাত থাকবে, পুরো একটা নিরামিষ আহার। এটা টার্গেট হচ্ছে 1 কোটি ছেলে মেয়ে পাবে, এ রাজ্যের 1 কোটি ছেলে মেয়ে যারা অত্যাবশ্যকীয় শিক্ষার মধ্যে রয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্টের আওতায়, অর্থাৎ 5 থেকে 14 বছর বয়সী সমস্ত ছাত্র ছাত্রী তারা কিন্তু পাবে। হ্যাঁ, ওরা পাবে না, ওই জেহাদিরা যে মাদ্রাসাগুলো চালাচ্ছে তারা সেটা পাবে না। খায়েরি মাদ্রাসা না কি একটা মাদ্রাসা, তো সেই মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দেওয়া হবে না। তার কারণ খারিজি মাদ্রাসা। তো তার কারণ তারা তো নিজেদের মতো করে খুলে বসে আছে, তো সেই খারিজি মাদ্রাসাগুলোই বন্ধ হয়ে যেতে বসেছে, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু শুভেন্দু অধিকারী যখন ঘোষণা করলেন যে ইসকন দেবে এই পুষ্টিকর খাবার, আমাদের পরিবারের ছেলেমেয়েরা, আপনাদের পরিবারের ছেলেমেয়েরা পাবে, আপনাদের সন্তান সন্ততিরা, আপনাদের আত্মীয় স্বজনের ছেলেমেয়েরা পাবে, তখন হঠাৎ করে একটা চিৎকার চেঁচামেচি শুরু হলো না, ডিম বন্ধ,
ডিম বন্ধ হয়ে যাবে? ডিম দেওয়া হতো কদিন জানেন? সপ্তাহে একদিন, কোনো কোনো জায়গায় আধখানা করে ডিম দেওয়া হতো। আজকে শুভেন্দুবাবু অনেকগুলো কর্মসূচি করেছেন। সন্ধ্যেবেলায় শেষ যে প্রোগ্রামটা করেছেন তাসলিমা নাসরিনের যেটা সংবর্ধনা সভা, সেই ভিডিওটা আপনারা দেখলেন। সকাল থেকে অনেকগুলো কর্মসূচি করেছেন। অনেকগুলোর মধ্যে একটা তো জনগণনা আজ থেকে শুরু হলো, সেলফ ইনুমারেশন, সেটা তিনি সূচনা করেছেন। সিএএ সার্টিফিকেট প্রদান, সেটা তিনি শুরু করেছেন। সিএএ সার্টিফিকেট নেওয়ার সময়, আবেদন করার সময় কিভাবে তৃণমূল এবং তৃণমূল নেত্রী মানে খালা মমতা তিনি কিভাবে বাধা দিয়েছিলেন, করোনা করোনা, চাকরি চলে যাবে, বাচ্চারা স্কুলে পড়তে পারবে না, তোমাদেরকে তাড়িয়ে দেবে। তারপরেও কিছু মানুষ করেছিলেন এবং কিছু মানুষ আরো করবেন, সেই আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। এবং সবচেয়ে বড়, অত্যন্ত বড় একটা খবর হচ্ছে কেন্দ্রীয় সরকার এই সিএ সার্টিফিকেট দেওয়াটা মানে 2014 সাল পর্যন্ত যারা 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত ধর্মীয় কারণে যারা ভারতে চলে এসেছিল, মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এইসব জায়গা থেকে, মূলত বাংলাদেশ থেকে বেশি চলে আসতে বাধ্য হয়েছিল, তাদেরকে নাগরিকত্ব প্রদান যে সার্টিফিকেট, সেটা হচ্ছে সিএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়ে গিয়েছিল। বলেছিল না খালা মমতা যে ক্যা ছি। আপনারা বলবেন আপনি অন্যদিকে চলে যাচ্ছেন না, যাচ্ছি না, বলবো তো সেটা একটা বলেছেন শুভেন্দু অধিকারী, সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং মিড ডে মিলের তিনি রান্নায় অংশ নিয়েছেন, তিনি খাবার পরিবেশনে অংশ নিয়েছেন এবং তিনি সেখানে ঘোষণা করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যে ইসকন যেহেতু একটা সনাতন হিন্দুদের একটা সংগঠন, তো সেখানে কোনো রকমের আমিষ আহার সেখানে পরিবেশন করা সম্ভব নয়। সরকার প্রত্যেকটা শিশুকে সপ্তাহে অন্তত 2টো করে সেদ্ধ ডিম দেবে। আগে দিত আধখানা ডিম সপ্তাহে একদিন, অথবা গোটা ডিম সপ্তাহে একদিন। এখন রাজ্য সরকার যেটা দেবে যে গোটা ডিম সপ্তাহে 2বার। ফলে শত্রু বাড়বে না বলছেন? শত্রু তো বাড়বেই। এর পাশাপাশি আর কি কি করলেন? শুধুমাত্র আজকে এই গত 10-12 ঘন্টায় যা যা হয়ে গিয়েছে, শুধুমাত্র আজকে বলেছেন যে ওই যে যারা মিড ডে মিলের যারা রান্না করতেন, যারা 2000 টাকা করে পেতেন, তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে এবং কারো চাকরি যাবে না। ইসকন রান্না করে খাবার পরিবেশন করবে একদম স্যানিটাইজড পদ্ধতিতে, সেটাকে অত্যন্ত শুদ্ধভাবে প্রত্যেকটা স্কুলে স্কুলে গাড়ি করে পৌঁছে দেবে। সেটা আবার কিউআর কোড দেওয়া থাকবে, প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা খাবারের প্যাকেট কোথায় আছে, ঠিকমতো পৌঁছলো কিনা, সমস্ত এআই দিয়ে সার্চ করা হবে। তো প্রত্যেকে যারা রান্না করতেন তারা কিন্তু ইসকনের যে রান্নার সেখানে দায়িত্ব পেয়ে যাবেন, বুঝলেন তো? সেখানে দায়িত্ব পেয়ে যাবেন। তো এবারে আপনারা বলবেন যে শত্রু বাড়লো না, মানে এ তো শত্রু বাড়লো। দেখুন, ভালো কাজ করলেও শত্রু বাড়ে। আবার অন্যদিকে এটা সত্যি কথা যে শুভেন্দুবাবু বারবার এই জিহাদি আন্দোলনের বিরোধিতা করে আসছেন। জিহাদিদের কাছে শুভেন্দু অধিকারী একজন, মানে কি বলবো, একদম বললো না যে ওই ধমক চমকের দিন শেষ, এটা চলবে না ওটা চলবে না, দিন শেষ। পরিবর্তন হয়ে গেছে, মানসিক পরিবর্তন হয়ে গেছে। মানসিক পরিবর্তন হচ্ছে সেটাই যেটা কিনা রাস্তার উপরে নমাজ পড়াটা তিনি বন্ধ করেছেন এবং খুব জোরে জোরে মাইক বাজানো মসজিদ থেকে সেটা তিনি বন্ধ করেছেন। আপনারা খেয়াল করে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে নেপালে কিন্তু মসজিদ থেকে ওই সমস্ত ওই শান্তির পতাকা খুলে দিয়ে সেখানে ধর্মীয় পতাকা, হিন্দু ধর্মের পতাকা, গেরুয়া ধ্বজ লাগানো হচ্ছে, সেখানে জয় শ্রীরাম শোনা যাচ্ছে। সেই ছবি কিন্তু ভারতে কোথাও হয়নি। আমরা চাই না সেটা হোক, কিন্তু এই যে মুসলিমদের একটা মৌলবাদীর অংশদের কাছে শুভেন্দু অধিকারী ভীষণভাবে শত্রু হয়ে গেছে। এরপরেও তিনি অকুতোভয়। দেখুন, সমস্ত রিপোর্ট চলে গেছে কেন্দ্রীয় সরকারের কাছে, অমিত শাহ দপ্তরে সেটা চলে গেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্য পুলিশের তরফে আলাদা করে একটা বৈঠক হয়েছে এবং শুভেন্দুবাবু যা যা কর্মসূচিতে যাবেন সেখানে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু যেহেতু তিনি একদম সাধারণের সঙ্গে মিশে যান, দেখবেন একদম সংবাদ মাধ্যমের ক্যামেরার বুম, যেটা মাইক বলা হয়, সেটা একদম শুভেন্দু অধিকারীর মুখের সামনে পর্যন্ত চলে যায়। এটাই হচ্ছে আশঙ্কার ব্যাপার। এটাই আশঙ্কার ব্যাপার এই কারণে যে তার শত্রুরা, আমাদের যেটা আশঙ্কা সেটা হচ্ছে, দেখুন, একটা বুম তৈরি করতে কি অনলাইনে 200-500 টাকা দিলে একটা বুম হয়ে যায়। আর একটা অনলাইন পোর্টাল, একটা মোবাইল, একজন লোক আর এই বুম, সেটা নিয়ে যদি পৌঁছে যান ওই ভিড়ের মধ্যে। এখন এদের তো একটা ফিরায়ে হামলা বলে ব্যাপার রয়েছে জঙ্গিদের মধ্যে। এই যে হামিম মন্ডল বলুন আর অর্পিতা সরকার বলুন, তাদেরকে ধরে তো আস্তে আস্তে করে এগুলো জানা যাচ্ছে যে ফিরায়ে হামলা মানে পুরো দেহে বারুদ বা বোমা টোমা নিয়ে একদম সেই চলে যাবে মানব বোমা হিসেবে, যেটা রাজীব গান্ধীকে যেটা হত্যা করা হয়েছিল যে কায়দায়। তো এটা হচ্ছে জঙ্গিদের একটা অত্যন্ত প্রচলিত একটা টার্গেটকে শেষ করার জন্য এটা রীতি তাদের, এটা একটা পদ্ধতি যে তার টার্গেটকে শেষ করতে হলে এমনভাবে কারো মগজ ধোলাই করো। কোনো কোনো সিনেমায় দেখবেন, বলিউডের সিনেমাগুলোতে আছে যে কিভাবে মগজ ধোলাই করা হয়, এইভাবে করা হয়েছে। এই হামিম মন্ডলকে করা হয়েছে, এই অর্পিতা সরকারকে করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা বড় টিম। এই হামিমের কাজ ছিল এবং অর্পিতার কাজ ছিল রিক্রুট করা এবং হানি ট্র্যাপে, এই অর্পিতা হানি ট্র্যাপে ফেলতো বিভিন্ন রাজনীতিককে বা রাজনীতিকদের ছেলেদেরকে। হানি ট্র্যাপটা কি, মানে মহিলা হওয়ার সুযোগ নিয়ে একটা ফেমিনাইন চার্ম থাকে মহিলাদের মধ্যে, স্বল্প বসনা হয়ে বিভিন্ন কফি শপে গিয়ে একটুখানি চুলটা নেড়ে দিয়ে, একটুখানি শরীরের অংশ দেখিয়ে দিয়ে তাকে প্রলোভিত করা এবং তার সঙ্গে বন্ধুত্ব করা, তারপরে তাকে ব্ল্যাকমেল করা, তারপরে তাকে অপহরণ করা, এই সমস্ত প্ল্যান চলছিল। এগুলো আজকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগুলো এসটিএফই জানিয়েছে যে এই হানি ট্র্যাপের কারবারি এ ছিল অর্পিতা, এবং তাকে দিয়ে বিভিন্ন জায়গায় ফাঁদ পাতা হবে এমন একটা পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল এবং এদেরকে অনলাইনে প্রশিক্ষণও দেওয়া হচ্ছিল। সেই প্রশিক্ষণটা
এরা সেই আইএসআই জঙ্গিদের কাছ থেকে শিখে এরা বিভিন্ন জেলায় জেলায় নেটওয়ার্ক তৈরির কাজে এদেরকে ব্যস্ত করে রাখা হয়েছিল এবং প্রভূত অর্থ দেওয়া হতো। তো এদের কাছে শুভেন্দু অধিকারী তো শত্রু, এবং এর যেটা রেমেডি সেটা হচ্ছে পুলিশ যতটা সম্ভব করেছে, গোয়েন্দারা যতটা সম্ভব করছেন। কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে, আমরা অনুরোধ করব আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে যে আপনি একটুখানি, অতটা দরকার নেই, মানে খালা মমতা বলুন বা এর আগে সেই ভাইপো বলুন, তারা তো সংবাদ মাধ্যম দাঁড়িয়ে থাকতো, তারপরে প্রায় 100 মিটার দূরে সেখান থেকে কথা বলতো। তো শুভেন্দুবাবু চলে যান একদম সেই সংবাদ মাধ্যমের সামনে, মানে ছোঁয়া যাবে এতটা দূরে, একদম কাছে চলে আসেন। তো এইটা ওনাকে বন্ধ করার জন্য আবেদন করব। আপনারা কি আবেদন করবেন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে? কোনো যদি কমেন্ট থাকে, কোনো যদি বক্তব্য থাকে, অবশ্যই আমাদের লিখে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, এবং যদি পছন্দ হয় এই এপিসোড, যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, বেশি ভালো লাগলে হাইপ তুলে দেবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।